সৌমিত্র ঘোষ কনসেপ্টুয়াল কেমিস্ট্রিতে তোমাদের ওয়েলকাম। আজকে একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চলেছি, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। এটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট। তো এই চ্যাপ্টার অনেকগুলো পার্ট হবে, তো চ্যাপ্টার অনেক বড় কনসেপচুয়াল আছে। তো চলো আমরা ফার্স্ট পার্টটা আজকে ডিসকাস করি। তো সারফেস কেমিস্ট্রির যে তিনটে পার্ট আছে, সেটা হচ্ছে প্রথম পার্ট হচ্ছে অ্যাডজর্পশন, 2 নম্বর আছে ক্যাটালাইসিস, আর 3 নম্বর হচ্ছে কলোয়েড সলিউশন, কলোয়েডাল সলিউশন। তো আজকে অ্যাডজর্পশন নিয়ে বলবো। তো অ্যাডজর্পশন মানে কি? অ্যাডজর্পশন মানে হচ্ছে কোনো একটা সারফেসে কোনো একটা গ্যাস মলিকুল বা লিকুইড যদি অ্যাডজর্ব হয়ে যায় তার সারফেসের মধ্যে, তাকে বলবো অ্যাডজর্পশন। তো যার ওপর কোনো একটা গ্যাস অ্যাডজর্ব হচ্ছে সেটাকে বলবে অ্যাবজর্বেন্ট, আর যেটা অ্যাবজর্ব হচ্ছে সেটা বলে অ্যাবজর্বেন্ট। তো ধর প্ল্যাটিনাম একটা প্লেট আছে, তার উপর হাইড্রোজেন গ্যাস যদি অ্যাবজর্ব হয়ে থাকে, হাইড্রোজেন গ্যাস, তাহলে আমি প্ল্যাটিনামকে বলবো অ্যাডজর্বেন্ট, আর হাইড্রোজেন গ্যাসকে বলবো অ্যাডজর্বেন্ট। তো এই অ্যাডজর্পশন যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে সারফেস ফেনোমেনা। এটা ভেতরে ঢুকে না, মলিকুলগুলো সারফেসের মধ্যে থাকে। প্ল্যাটিনামের বিভিন্ন অ্যাক্টিভ সাইট আছে, সেই অ্যাক্টিভ সাইটের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা অ্যাবজর্ব হয়। তো এটা কিন্তু অ্যাবজর্পশন নয়, অ্যাডজর্পশন। আর যে যখন অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন দুটো একসাথে হয়, তখন তাকে বলবো সবশন। তো আজকে অ্যাডজর্পশন নিয়ে বলবো। তো ধরো অ্যাবজর্পশন এক্সাম্পল একটা বলছি। ধরো সাপোজ এখানে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাসের একটা প্রেসার আছে, সামথিং প্রেসার আছে P1। আর এখানে যদি একটা চারকোল রাখা হয়, তাহলে কিছুক্ষণ পর দেখবো যে গ্যাসের প্রেসারটা ডিক্রিজ করবে। তার একটাই কারণ হচ্ছে চারকোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে নেয়, সেজন্য গ্যাসটার প্রেসার কমে যাবে। বা যদি কোনো কালার ম্যাটেরিয়াল থাকে কোনো একটা সলিউশনে যেটা কালারফুল, সেখানের মধ্যে যা চারকোল যদি দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কালারটা ডিকালারাইজ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডজর্পশনের জন্য হচ্ছে। তো অ্যাডজর্পশনে অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমি পরে বলবো। আর যে অ্যাবজর্পশন 2 টাইপস হয়, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। এই দুটো নিয়ে মেইনলি ডিসকাস করব। তারপরে হবে অ্যাডজর্পশন আইসোথার্ম, অ্যাবজর্পশন আইসোবার, তারপর ফ্রেন্ডলিচ অ্যাবজর্পশন ইকুয়েশন বা ফ্রেন্ডলিচ অ্যাবজর্পশন আইসোথার্ম, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো তো শুরু করা যাক। আজকে ফিজিক্যাল অ্যাবজর্পশন জিনিসটা কি সেটা আমি বলবো। একদিকে ফিজিক্যাল অ্যাবজর্পশন লিখছি, ফিজিক্যাল অ্যাবজর্পশন, আর একদিকে কেমিক্যাল অ্যাবজর্পশন লিখছি, কেমিক্যাল অ্যাবজর্পশন। তো ফিজিক্যাল অ্যাবজর্পশন কি হয়? ধরো একটা প্ল্যাটিনাম আছে, সেই প্ল্যাটিনাম ব্লকটা ওপরে সারফেসে অনেক অ্যাক্টিভ সাইট আছে। সেই অ্যাক্টিভ সাইডে যদি হাইড্রোজেন গ্যাস গুলো অ্যাবজর্ব হয় জাস্ট বাই ভ্যান ডের ওয়ালস ফোর্স, তাহলে আমি কি বলবো? এটাকে ফিজিক্যাল অ্যাবজর্পশন বলবো। তো এখানে দেখো হাইড্রোজেন গ্যাসগুলো অ্যাবজর্পশন হচ্ছে হাইড্রোজেন গ্যাসের, এন্ড এগুলো কিন্তু জয়েন হয়ে আছে বাই উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স। এটা যে অ্যাবজর্পশন হচ্ছে, এটাকে বলবো ফিজিক্যাল অ্যাবজর্পশন। আরেকটা সিস্টেম দেখো, সেখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা প্রথমে একটা হিট দিলাম, হিট দেওয়ার পর কি হলো? হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটা ব্রেক হলো। সে ব্রেক হয়ে প্ল্যাটিনামের যে অ্যাক্টিভ সাইড আছে, সেই অ্যাক্টিভ সাইডের মধ্যে যদি হাইড্রোজেনটা বন্ড ফর্মেশন করে থাকে, মানে হাইড্রোজেন 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 যদি বন্ড ফর্মেশন করে থাকে, তাহলে বলবো আমি কেমিক্যাল অ্যাবজর্পশন। তো তোমরা দেখতে পাচ্ছ এই কেমিক্যাল আর ফিজিক্যাল অ্যাবজর্পশনের মেইন ডিফারেন্স হচ্ছে, ফিজিক্যাল অ্যাবজর্পশনে অ্যাটমটা মলিকুলটা ভাঙছে না, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনে মলিকুলটা ভাঙছে এবং একটা পার্মানেন্টলি বন্ড তৈরি করছে প্ল্যাটিনামের সাথে।
তো আমরা এই ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশনের প্রপার্টিগুলো দেখব। ফার্স্ট হচ্ছে ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি। দেখো ফিজিক্যাল অ্যাবজর্পশন খুব লো টেম্পারেচার হয় আর খুব স্পন্টেনিয়াসলি হয়, তাহলে এদের অ্যাক্টিভেশন এনার্জি খুব কম লাগে। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে সেই এনার্জি যে এনার্জি দিলে কোনো একটা রিঅ্যাক্টেন্ট মলিকুলগুলো প্রোডাক্টের ফর্মেশন হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এটা একটা এনার্জি বেরিয়ার, সেই বেরিয়ারটা প্রত্যেকটা মলিকুলকে ক্রস করতে হয় তবে প্রোডাক্ট ফর্মেশন হয়। তো এখানে অ্যাক্টিভেশন এনার্জি ইজ লো। কেমিক্যাল অ্যাবজর্পশনে দেখো এখানে প্রথমে হিট দিয়ে আমরা বন্ডটাকে ব্রেক করছি, সেই জন্য এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি লাগবে। তো এখানে অ্যাক্টিভেশন এনার্জি ইজ হাই, ইএ ইজ হাই। 2 নম্বর এখানে ডেল্টা এইচ মানে হিট অফ ফর্মেশন। দেখো এখানে উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট হয়ে আছে, সেই জন্য বন্ডটা উইক বন্ড, সেই জন্য আমরা কম এনার্জি রিলিজ হবে আমাদের। কিন্তু সব দুটোই কিন্তু এক্সোথার্মিক প্রসেস। ওভারঅল কিন্তু ডেল্টা এইচটা নেগেটিভ হবে, কিন্তু এটা হবে লো নেগেটিভ। সে ভ্যালুটা হবে 20 থেকে 40 কিলোজুল পার মোল। আর কেমিক্যাল অ্যাবজর্পশনে আমার কি হবে, কেমিক্যাল অ্যাবজর্পশনে ডেল্টা এইচটা নেগেটিভ হবে, কিন্তু এটা হাই নেগেটিভ হবে। আর এই ভ্যালুটা 40 টু 200 কিলোজুল পার মোল। তো তোমরা বুঝতে পারছো কেমিক্যাল অ্যাবজর্পশনে বেশি হিট তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ডেল্টা এস এনট্রপি চেঞ্জ। এনট্রপি মানে হচ্ছে মেজার অফ র্যান্ডমনেস। আইসে হাইড্রোজেন বন্ড দ্বারা ওয়াটারটা আইস যখন থাকে তখন হাইড্রোজেন বন্ড থাকে, সেই জন্য ওয়াটার মলিকুলগুলো মুভ করতে পারে না, সেই জন্য এনট্রপি কম হয়। যখন ওটা লিকুইড ফর্মেশন হয় তখন মলিকুলগুলোর একটু র্যান্ডমনেস বাড়ে, সেই জন্য এনট্রপিটা বেশি হয়। আবার গ্যাস যখন হয় বা ওয়াটার ভেপার যখন হয় তখন এনট্রপিটা অনেক বেশি হয়, কারণ র্যান্ডমনেসটা অনেক বাড়ছে। এখানে দেখো ভালো করে গ্যাস মলিকুলগুলো কিন্তু অ্যাবজর্ব হচ্ছে সলিডের ওপর, সেই জন্য র্যান্ডমনেসটা কিন্তু গ্যাস মলিকুলে কমে যাচ্ছে, সেই জন্য এনট্রপিটা এখানে নেগেটিভ হবে। তাহলে এখানেও ডেল্টা এসটা নেগেটিভ ভ্যালু আর এখানেও ডেল্টা এসটা নেগেটিভ ভ্যালু। ফ্রি এনার্জি চেঞ্জ। দেখো দুটো রিঅ্যাকশনই স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, খুব তাড়াতাড়ি হয়। ফিজিক্যাল অ্যাবজর্পশনটা খুব তাড়াতাড়ি হয়, কেমিক্যালটা একটু ধীরে হয়, কিন্তু দুটোই কিন্তু স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, সেই জন্য দুটোই ফ্রি এনার্জি চেঞ্জটা ডেল্টা জিটা হবে নেগেটিভ ভ্যালু, এটারও ডেল্টা জিটা নেগেটিভ ভ্যালু হবে। এরপর দেখো এখানে হচ্ছে উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স এর অ্যাট্রাকশন ফোর্স আছে, তাহলে এখানে উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স is applicable। আর এখানে আমাদের কি পাচ্ছি, এখানে স্ট্রং কেমিক্যাল বন্ড is formed। দেন এটা হচ্ছে লো টেম্পারেচারে, ফিজিক্যাল অ্যাডজর্পশনটা হয় লো টেম্পারেচার হয়, তাহলে it occurs in low temperature। কারণ হাই টেম্পারেচার দিলেই এই ডি অ্যাবজর্পশন হতে শুরু করবে, মানে এই যে হাইড্রোজেন গ্যাসগুলো সেগুলো ডি অ্যাবজর্পশন হয়ে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনে রিলেটিভলি হাই টেম্পারেচার ইজ রিকোয়ার্ড। তার কারণ হচ্ছে বন্ডটা ব্রেক করার জন্য আমার হাই টেম্পারেচার লাগবে, বা অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, সেজন্য হাই টেম্পারেচার লাগবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে মাল্টি মলিকুলার লেয়ার তৈরি হচ্ছে, কিন্তু এখানে মনো মলিকুলার লেয়ার তৈরি হবে, তাহলে এটা মাল্টি মলিকুলার লেয়ার ইজ ফর্ম আর এখানে মনো মলিকুলার লেয়ার ইজ ফর্ম। এগুলো তোমরা লিখে নেবে। তো প্রথমে আমরা যেটা বলছিলাম যে এটা মাল্টি মলিকুলার, তার কারণ হচ্ছে এরপর আরো অনেক লেয়ার তৈরি হয়। এখানে হচ্ছে একটাই বন্ড তৈরি হবে, প্লাটিনামের অ্যাক্টিভ সাইডের সাথে হাইড্রোজেনটা বন্ড করে থাকবে, আর একটাই লেয়ার তৈরি হবে, কিন্তু এটা
মাল্টিমলিকুলার লেয়ার, এটা মনোমলিকুলার লেয়ার। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট ফিজিক্যাল অ্যাবজর্পশন আর কেমিক্যাল অ্যাবজর্পশন, দুটোই স্পন্টেনিয়াস, both are spontaneous, both are spontaneous process। এটা স্পন্টেনিয়াস প্রসেস। এখানে দেখো আরো কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের রেটটা খুব হাই, খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, আর কেমিক্যাল অ্যাবজর্পশনটা রেটটা খুব স্লো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পৌঁছাতে টাইম লাগে। তাহলে রিচ ইন ইকুইলিব্রিয়াম রেডিলি, রিচ ইন ইকুইলিব্রিয়াম ফার্স্ট, আর এখানে রিচ in equilibrium position with more time। তো এগুলো হলো ফিজিক্যাল অ্যাবজর্পশন আর কেমিক্যাল অ্যাবজর্পশনের প্রপার্টি আর তাদের ডিটেইলসটা। এরপর আমি দেখব অ্যাবজর্পশন আইসোথার্ম। ফিজিক্যাল অ্যাবজর্পশনে কি আইসোথার্ম হবে আর কেমিক্যাল অ্যাবজর্পশনে কি আইসোথার্ম হবে সেটা আমরা দেখব। দেখো ফিজিক্যাল অ্যাবজর্পশনে যদি x হচ্ছে x বাই m, মানে হচ্ছে x হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেড আর m হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্ট, মানে যার উপর অ্যাবজর্ব হচ্ছে, তার মানে যত বেশি x বাড়বে তত বেশি অ্যাবজর্ব হবে। তো ফিজিক্যাল অ্যাবজর্পশনের গ্রাফটা আমি পাবো এরকম। তো সেখানে এটা যদি টেম্পারেচার যদি হয়, এটা যদি প্রেসার হয় অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে আমরা কিরকম গ্রাফ পাবো, যত টেম্পারেচার বাড়াবো তত ডি অ্যাবজর্পশন হতে শুরু করবে। কেমিক্যাল অ্যাবজর্পশনে কি রকম গ্রাফ পাবো, দেখো x বাই m, আর এদিকে আমি টেম্পারেচার প্লট করি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তার আমরা গ্রাফটা পাবো এরকম। যেখানে এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, যেখানে সবচেয়ে বেশি আমার অ্যাবজর্পশন হয়। তো তার মানে প্রথমে টেম্পারেচার বাড়লে অ্যাবজর্পশন রেটটা বাড়তে থাকে, একটা সময় আসবে যেটা সবসময় রিচ মানে হাইয়েস্ট পজিশনে পৌঁছাবে, তারপর আরো টেম্পারেচার বাড়লে কমতে থাকবে। তো এটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশনের গ্রাফ। তো এগুলো হচ্ছে অ্যাবজর্পশন আইসোথার্মটা দেখো x বাই m, যদি এটা প্রেসার হয় অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ফিজিক্যাল অ্যাবজর্পশনের জন্য গ্রাফটা হবে এরকম। তার কারণ হচ্ছে যত আমি প্রেসার বাড়াবো তত অ্যাবজর্পশন হতে শুরু করবে, বেশি হবে অ্যাবজর্পশন, কারণ বাইরে থেকে ফোর্স দিলে সেগুলো আস্তে আস্তে ওই তোমার অ্যাবজর্বেন্টের ওপর আস্তে আস্তে বসবে, তো তত বেশি আমার অ্যাবজর্ব হবে। তো একটা সময় আসবে যখন সমস্ত অ্যাক্টিভ সাইডগুলো যখন ফিল আপ হয়ে যাবে, তখন নতুন করে আর কোনো অ্যাক্টিভ সাইড পাবে না, সেজন্য তখন অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হয়ে যাবে। সেই প্রেসারটাকে বলবো আমি স্যাচুরেশন প্রেসার, যে প্রেসারে P0, যে প্রেসারে আমার অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হচ্ছে, সেই প্রেসারটাকে বলবো আমি স্যাচুরেশন প্রেসার। এই গ্রাফগুলো হচ্ছে একটা বিভিন্ন টেম্পারেচারে আমার গ্রাফ হতে পারে, বিভিন্ন টেম্পারেচারে এক কনস্ট্যান্ট প্রেসারে আমার বিভিন্ন গ্রাফ হতে পারে। প্রেসার এক বিভিন্ন টেম্পারেচারে, ধরো এটা T1, এটা T2, এটা T3। তো আমরা দেখো হাই টেম্পারেচার, যদি T3 যে হাই টেম্পারেচার হয় তাহলে অ্যাবজর্পশন সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে, তো T3 তে এখানে হাই টেম্পারেচার নয়, কারণ ফিজিক্যাল অ্যাবজর্পশনে লো টেম্পারেচারে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয়। তো আমি এটিকে T3 দিকে লো বলতে পারি, তাহলে হবে T3 লেস দেন T2 লেস দেন T1, কারণ এখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে এই টেম্পারেচারে। ম্যাক্সিমাম অ্যাবজর্পশন মানে হচ্ছে লো টেম্পারেচার হচ্ছে, সেই জন্য T3 টা আমার কম আছে টেম্পারেচারটা, তারপর T2, তারপর T1। তো এগুলো গেল ফিজিক্যাল অ্যাবজর্পশন আর কেমিক্যাল অ্যাবজর্পশনের বেসিক জিনিসটা। এরপর আমি ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্মটা দেখাবো। ফ্রেন্ডলিজ absorption
আইসোথার্ম, এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে k x/m সমান k p⁻1/n। তো একটা ফর্মুলা, x মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেড, x মেন মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্ট, k হচ্ছে কনস্ট্যান্ট, 1/n টা কনস্ট্যান্ট, p হচ্ছে প্রেসার। তো এখানে 1/n টা ভ্যালুটা 0 to 1 হয়, তো এখানে লগ নাও, log x/m সমান log k প্লাস 1/n ইন্টু log p। এবারে যদি আমি এটা গ্রাফ করি, log x/m ভার্সেস log p, তাহলে আমি একটা স্ট্রেট লাইন পাবো। সেই স্ট্রেট লাইনের স্লোপটা হবে 1/n, আর এই কনস্ট্যান্টটা হবে log k। তোমরা আগেই জানো y mx c, এই ইকুয়েশনের গ্রাফ হয় এরকম, যেখানে এটা y এটা x আর স্লোপটা হচ্ছে m, সেরকম এখানে y mx c। তো এটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন আইসোথার্মে। তো আমরা বিভিন্ন প্রেসার বা টেম্পারেচার আমাদের এই গ্রাফটা থেকে আমরা স্লোপটা বার করতে পারবো, এন এর ভ্যালুটা ডিটারমিন করতে পারবো। এরপর দেখো অ্যাবজর্পশনের কন্ডিশন। কেন অ্যাবজর্পশন হয়? অ্যাবজর্পশন হয় ফ্রি এনার্জি রিলিজ করার জন্য, মানে কোনো অ্যাবজর্পশন প্রসেস মেন উদ্দেশ্য হচ্ছে ফ্রি এনার্জিটা নেগেটিভ হতে হবে, ফ্রি এনার্জিকে রিলিজ করতে হবে। তো এখানে কোন কোন গ্যাসগুলো ভালো অ্যাবজর্ব হয় সেগুলো আমরা বলবো। যেমন হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে যে গ্যাসগুলো সহজে লিকুইফাইড হয়, যে টেম্পারেচার যদি হাই ক্রিটিক্যাল টেম্পারেচার হয় সেই গ্যাসগুলো সহজে লিকুইফাইড হয়, সেই গ্যাসগুলো বেশি করে অ্যাবজর্ব হবে। যেমন CO2, SO2, অ্যামোনিয়া, এইগুলো সব ক্রিটিক্যাল টেম্পারেচার হাই, সেই জন্য এই গ্যাসগুলো কিন্তু তাড়াতাড়ি লিকুইফাইড হয়ে যাবে এবং তাড়াতাড়ি লিকুইফাইড গ্যাসগুলো তাড়াতাড়ি বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে। তাহলে আমি কি লিখতে পারি? the gases which have high critical temperature are liquefied easily and also absorb more on the surface of absorbent। এক নম্বর। দু নম্বর হচ্ছে যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এদের হচ্ছে লো ক্রিটিক্যাল টেম্পারেচার, লো টিসি, সেই জন্য লো অ্যাবজর্পশন। CO2, অ্যামোনিয়া, SO2, SO3, এগুলো হচ্ছে হাই ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই জন্য অ্যাবজর্ব মোর। দু নম্বর সারফেস এরিয়া অফ দি অ্যাবজর্বেন্ট। অ্যাবজর্বেন্টের সারফেস এরিয়া যত বাড়বে তত আমার বেশি অ্যাক্টিভ সেট পাবো, সেই জন্য বেশি আমি অ্যাবজর্ব হবে গ্যাসগুলো। তাহলে দি adsorbent with high surface area absorb more gas। এগুলো হচ্ছে দুটো পয়েন্ট যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো তোমরা লিখে নেবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দি সারফেস কেমিস্ট্রি, যেটা অ্যাবজর্বেন্সের অ্যাপ্লিকেশন। দেখো হাই ভ্যাকুয়াম ক্রিয়েট করার জন্য আমাদের এই প্রসেসটা ইউজ করা হয়। তাহলে অ্যাপ্লিকেশন কি হবে? এক নাম্বার টু ক্রিয়েট হাই ভ্যাকুয়াম। এই হাই ভ্যাকুয়াম করার জন্য চারকোল ইজ ইউজড। দু নম্বর
to decolorize sugar solution bone charcoal is used. Bone charcoal is used to remove hardness of water, to remove hardness of water. Zeolite is used, or cation and anion exchange regime is used, are used. 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডজর্পশনের অ্যাপ্লিকেশনের মধ্যে আর পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার কোনো একটা মানে মেডিসিন যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে পলেট সলিউশনের মতো, তো সেগুলো আমাদের ভিলায়ে অ্যাবজর্ব হয়। তো এই যে অ্যাডজর্পশন প্রসেসের মাধ্যমে অ্যাডজর্ব হয়। তারপরে হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার, তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে ইন গ্যাস মাস্ক, in gas mask charcoal is used. গ্যাস মাস্ক আমাদের কি জিনিস, গ্যাস মাস্কে আমাদের চারকোল দেওয়া হবে যে মাইনিং ইন্ডাস্ট্রির মধ্যে, মাইনের মধ্যে SO2, H2S, NO2 এরকম গ্যাস, হার্মফুল গ্যাসগুলো থাকে, সেই গ্যাসগুলোকে অ্যাবজর্ব করার জন্য চারকোল ইউজ করা হয়। তো এটা ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ তোমার অ্যাডজর্পশন অ্যাপ্লিকেশন। মনে রাখবে অ্যাবজর্পশন হয় যেগুলো ক্রিটিক্যাল টেম্পারেচার হয়, গ্যাসগুলোর সবচেয়ে বেশি, যেহেতু যে গ্যাসগুলো সহজে লিকুইফাই হয় সেগুলো অ্যাবজর্পশন বেশি হয়, সারফেস এরিয়া বাড়লে অ্যাবজর্পশন বেশি হয়। তো অ্যাবজর্পশন আজকে এই পর্যন্ত থাক। অ্যাবজর্পশনের এটা পার্ট 1 শেষ হয়ে গেল। পার্ট 2 তে আমরা ক্যাটালিসিস সম্বন্ধে বলবো। থ্যাংক ইউ।